জানেন বঙ্গবীর ওসমানী একজন ক্ষণজন্মা বীর পুরুষ ছিলেন। জেনারেল ওসমানী, ওনার পুরো নাম হচ্ছে জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। উনি মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক, যার অসাধারণ ব্যক্তিত্বের জন্য বাংলাদেশ আজ বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত, যার বীরত্বে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এক স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তার ভিত্তিমূলে ছিলেন এই অনন্য ব্যক্তিত্ব। তিনি শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রাখেননি, তিনি দেশ এবং জাতির সংকটাপন্ন সময়ে দেশ এবং জাতিকে বিপদ থেকে উদ্ধার করেছেন। কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার অতিথির কাছ থেকে। আপনি জেনারেল ওসমানী সম্পর্কে কি জানেন আমাদের সাথে যদি শেয়ার করেন, যেহেতু আপনি সেনাবাহিনীর বিভিন্ন দিক নিয়ে গবেষণা করছেন, আপনার কাছে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। তাহলে জনাব হক সাহেব, আপনি বলুন ওসমানী সাহেবের সাথে প্রথম আপনি ব্যক্তিগতভাবে কি সাক্ষাৎ করেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ধন্যবাদ জনাব মোস্তাক সাহেব। আমার জীবনের প্রথম ব্যক্তিত্ব সর্বোচ্চ পর্যায়ের আমার ছাত্র জীবনে যার সাথে আমার দেখা হয় সেটা ছিল উনি 1978 সালের 3রা জুন যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছিল, ওই নির্বাচনে একটু সাউন্ডের সমস্যা হচ্ছে মনে হচ্ছে। শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, 1978 সালে 3রা জুন একটা নির্বাচন হয়েছিল, রাষ্ট্রপতি নির্বাচন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই নির্বাচনের উনি, আমার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে, আমি তখন ক্লাস 9-এর ছাত্র। উনি আমাদের মাঠে একটা জনসভা করেছিলেন। কাজী জাফর আহমেদ সাহেব তার সাথে ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী। তো ছাত্রীদের পক্ষ থেকে আমাকে স্যাররা ওই অনুষ্ঠানে, ওই জনসভায় আমাকে বক্তব্য রাখার সুযোগ দিয়েছিলেন। আমি খুব ছোট্ট ছিলাম সে সময়ে, কিন্তু স্কুলের বক্তৃতা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা আমি সবসময় ফার্স্ট হতাম। সেজন্য স্যাররা আমাকে ওখানে বক্তব্য রাখার সুযোগ করে দেন এবং আমি খুব সুন্দরভাবে ছোট্ট করে একটা বক্তব্য রেখেছিলাম, খুব ছোট্ট ছেলে হিসেবে, ছাত্র হিসেবে। উনি আমার বক্তৃতা শোনার পরে আমাকে এমন কাছে টেনে নিলেন আদর করে, আমার গায়ে হাত বুলিয়ে বললেন যে, বাবা, তোমার কথা আমি খুব খুশি হয়েছি, কিন্তু তোমার জীবন অনেক লম্বা পড়ে আছে, তুমি তোমার জীবনকে গড়ে তুলবে এবং দেশের সেবা করবে এবং তুমি সেটা পারবে। বিশ্বাস করুন, আজকে সেই স্মৃতিটা, তার হাতের স্পর্শ আমি আরো বেশি করে অনুভব করলাম যখন আমি সেনাবাহিনীতে প্রবেশ করলাম। সেনাবাহিনীতে অফিসার হওয়ার পরে আমি জেনারেল ওসমানীকে মন থেকে একজন অত্যন্ত বড় মাপের মানুষ হিসেবে আমি উপলব্ধি করতাম এবং তার জীবনী যখন আমি পড়া শুরু করলাম, তার সম্বন্ধে যখন আমি চর্চা করা শুরু করলাম, জানতে শুরু করলাম, তখন আমার এই উপলব্ধি হচ্ছিল যে এমন এক ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে উপহার দিয়েছিলেন। কেননা আল্লাহ একটা পরিকল্পনা আছে এই বাংলাদেশকে নিয়ে, এই ভূখণ্ডকে নিয়ে। আমি সবসময় একটা কথা বলি, এই ভূখণ্ড হলো একটা পৃথিবীর বুকে একটা ব্লেসড ল্যান্ড, অর্থাৎ আশীর্বাদ পুষ্ট একটা জায়গা, আল্লাহর ব্লেসিং এর জায়গা। সেটা শুরু হয়েছিল আপনার অনেক আগে, এবং বাংলাদেশের ভিতরে আবার ব্লেসড ল্যান্ড হলো, এরিয়া হলো সিলেট। এটা, আমি যদিও ঢাকার ছেলে, কিন্তু
আমি এটা চিন্তা চেতনা দিয়ে উপলব্ধি করেছি, বাংলাদেশি যে ব্লেসড কান্ট্রি, একই সময়ে বাংলাদেশের মধ্যে সিলেট হলো আরেকটা ব্লেসড কান্ট্রি। কেন? সেটা সংক্ষেপে বলি আমি। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে, এই প্ল্যানটা তো আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে, সারা বিশ্বের মানব মানুষ সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। এরকম অসংখ্য পৃথিবীর মতো বিলিয়ন বিলিয়ন গ্রহ রয়েছে, আমরা জানি না সেখানে কি আছে। সেই সৃষ্টিকর্তা বাংলাদেশ নিয়ে প্ল্যান করেছেন অনেক আগে। সেটা কিভাবে? 1947 সালের 14ই আগস্টে যদি আমরা ফিরে যাই, সেই 14 আগস্টে কিন্তু এই দেশটা একটা আলাদা রাষ্ট্র হওয়াটা ছিল একটা বিশাল ব্যাপার। তার আগে আমি একটু চলে যাই, সেই সিলেটে গৌরগোবিন্দ যখন একটা মুসলমান পরিবারের উপরে তার অত্যাচার চালাচ্ছিল, একটা ঘটনা, সেই ঘটনা আপনারা সবাই জানেন সিলেটের লোকেরা। একটা মুসলমান ছেলের মুসলমানিতে একটা গরু জবাই করার কারণে আজকে ভারতে যেমন গরু জবাই করার কারণে অনেক লোককে হত্যা করেছে উগ্রবাদীরা, হিন্দু উগ্রবাদীরা, এক্সট্রিমিস্টরা, ঠিক সেই সময়ে এইরকমই একটা ঘটনা ঘটেছিল সেই সিলেটে গৌরগোবিন্দর সময়। আল্লাহর বিশেষ রহমতে সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন প্রেরণ করলেন এই ভূখণ্ডের সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আপনারা জানেন যে তার সাথে বিশাল একটা সফর সঙ্গী আসলো এবং সেই গৌরগোবিন্দের সাথে যুদ্ধ করে এই ভূখণ্ডটাকে শান্তির নীড় বানালো। এই কিন্তু শুরু হলো আমাদের স্বাধীনতার স্বপ্ন, অথবা স্বাধীনতার পথযাত্রা, অথবা কিকিং অফ, এটা আপনারা যেভাবেই বলেন না কেন, এটা আমার চিন্তা থেকে বলছি। আমার চিন্তার সাথে অন্যদের যে মিল হবে সেটাও আমি ভাবি না, বাট আমার ক্ষুদ্র চিন্তা জ্ঞানে আমি সেটাই ভাবি। এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে ওনারই সঙ্গী সাথী ছিলেন, আপনারা জানেন, জেনারেল আতাউল গনি উসমানীর পূর্বপুরুষেরা। এবং সেই উসমানীকেও আল্লাহ তৈরি করেছিলেন। এই দেশের এমন একটা যুদ্ধ হবে আল্লাহ জানতেন। সেই রব্বুল আলামিন এই যুদ্ধে কে নেতৃত্ব দিবে? কেননা মাঝি ছাড়া নৌকার গতি নিয়ন্ত্রণ করবে কে? সেই ডুবন্ত নৌকা, ঝড়ের মধ্যে নৌকা কিংবা জাহাজ, আজকাল জাহাজে যেমন ক্যাপ্টেন সাহেব থাকেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই আতাউল গনি উসমানী যে মেধাবী ছিলেন, সেই মেধাবী লোক উনি যে কোনো জায়গায় চান্স পেতেন। এবং আপনারা জানেন তিনি ফরেন সার্ভিসেও চান্স পেয়েছিলেন আর্মিতে থাকাকালীনই, যেটা তার আব্বার ইচ্ছা ছিল, কিন্তু সেখানে তিনি যোগদান করেননি। ফরেন সার্ভিসে গেলে হয়তো উনি ফরেন সেক্রেটারি হতেন কিংবা আরো বড় পদে যেতে পারতেন, কিন্তু সেখানে ইভেন আপনাকে ইন্ডিয়ান যারা হিন্দু স্কলার ছিলেন তারাও তাকে কিন্তু উদ্বুদ্ধ করেছিলেন, প্রলুব্ধ করেছিলেন ফরেন সার্ভিসে যাওয়ার জন্য, কিন্তু তিনি যাননি। এবং 1947 সালে আপনার যখন ভারত বিভক্ত হলো, তখন জওহরলাল নেহেরু ছিলেন, জওহরলাল নেহেরু পার্সোনালি ওনাকে ইন্ডিয়ান মিলিটারিতে যোগদান করার জন্য অপশন দিয়েছিলেন যে আপনি ভারতের আর্মিতে, ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেন। কেন? তখন যে কেউ ইচ্ছা করলে যে কোনো আর্মিতে যেতে পারত, পাকিস্তান এবং ভারতের। কিন্তু তিনি সেটাও করেননি। এটাও কিন্তু আল্লাহর একটা পরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী তিনি পাকিস্তান আর্মিতে আসলেন। এবং আপনারা জানেন, আমি ইতিহাস আর বলতে গেলে তো সবাই জানে, পড়ালেখা করলে একটু ইতিহাস জানতে পারবে, আমি সেই দিকে যাব না। আমি শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি আমার পড়ালেখা দিয়ে। তিনি ব্রিটিশ আর্মিতে কিন্তু একটা ওনার মতো মেধাবী এবং ওনার মতো এত দ্রুত বিভিন্ন পদে পদোন্নতি পাওয়া দ্বিতীয় কোনো অফিসার নেই। শুধু বাঙালি না, সারা পাক ভারত উপমহাদেশ বলেন এবং ব্রিটিশ আর্মি, সারা আর্সওয়াইল ব্রিটিশ আর্মিতেও আপনি এরকম একজন অফিসার পাবেন না যে অফিসার আপনার অল্প সময়ে, আপনি দেখেন
22 বছর 1 মাসের মাথায় উনি কমিশন পান ওনার বয়সে, কিং কমিশন, এবং ক্যাপ্টেন হয়ে যান 22 বছর 5 মাসের মাথায়। 22 বছর 5 মাসের মাথায় উনি ক্যাপ্টেন হন এবং 23 বছর 5 মাসের মাথায় উনি মেজর হন। মানে মাত্র আপনি দেখেন এই যে অল্প সময়ে ক্যাপ্টেন হওয়া, মেজর হওয়া, যুদ্ধে যোগদান করা, এটা কিন্তু একটা মিরাকল বিষয়। এই মিরাকল খুব কম লোকের মানে জীবনেই ঘটে। সেটা জেনারেল ওসমানীর উপরে ঘটেছিল। কেন? কারণ আল্লাহর একটা পরিকল্পনা আছে তাকে নিয়ে। তারপরে দেখুন, আমি একটু মুস্তাক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমার কথা কি আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন কিংবা শুনতে পাচ্ছে দর্শকরা? আমি কিন্তু বুঝতে পারছি না। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, পরিষ্কার ঠিক আছে। আমাকে একটু শোনা যদি যাচ্ছে। ইয়েস নো ভেরি গুড বলেন তাহলে আমার মনে হয় মাঝে, মাঝে আমার শোনা বুঝতে যাচ্ছে। সহজ হবে যে আপনারা আচ্ছা। বুঝতেছেন আমার কথা। যাই হোক, তারপরে উনি অল্প দিনে মেজর হয়ে যান এবং তিনি ছিলেন সেই সময়ের ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে, সামরিক বাহিনীতে জুনিয়র মোস্ট মেজর, জুনিয়র মোস্ট ক্যাপ্টেন, জুনিয়র মোস্ট লেফটেন্যান্ট। এই জিনিসগুলো ওনার জীবনে ঘটেছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য, যখন উনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করলেন, ব্রিটিশরা তাকে খুব ভালোবাসত। আপনারা হয়তো জানেন উনি কিভাবে ব্রিটিশ সেনাবাহিনীতে যখন উনি পরীক্ষা দিতে যান, ইন্টারভিউতে যান, ইন্টারভিউতে ঢোকার সাথে সাথে প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড আস্কড হিম, "ডোন্ট ইউ থিংক দ্যাট your height will be a problem to become an officer in the army?" এই প্রশ্নটা তাকে করেছিলেন ঢোকার সাথে সাথে। উনি এত মেধাবী ছিলেন, বসার আগেই উনি উত্তর দিয়ে ফেললেন। প্রশ্ন করতে দেরি কিন্তু উত্তর দিতে দেরি নেই। উনি বলে ফেললেন, "নেপোলিয়ন বোনাপার্ট ওয়াজ শর্টার দেন মি।" ইমাজিন তার মেধা কতটুকু হলে কোশ্চেন করার সাথে সাথে উনি তো জানতেন না যে আমাকে এই প্রশ্নটা করবে, বাট হি হি গেভ অ্যান আনসার নোবডি এক্সপেক্টেড দ্যাট, আউট অফ এক্সপেকটেশন। যে নেপোলিয়ন বোনাপার্ট সারা বিশ্ব জয় করেছে, তার হাইট যদি আমার চেয়ে কম হয়, সে যদি বিশ্ব বিজেতা হয়, আর আমি উসমানী এই কম হাইটে কেন আমি সেনাবাহিনীতে ঢুকতে পারবো না? এবং এই প্রশ্নের উত্তরের সাথে সাথে আর কোনো কিছু না জিজ্ঞেস করেই তাকে সেনাবাহিনীতে কমিশন র্যাঙ্কের জন্য নির্বাচিত করে ফেলা হলো। তারপরে দেখুন উনি পাকিস্তান সেনাবাহিনীতে জয়েন করলেন। দুঃখজনক হলে সত্য, সে সময়ে 1947 সালের ডেমোগ্রাফি যদি আপনি যান, আমরা যদি পর্যালোচনা করি, 1947 সালের 14 আগস্টের ডেমোগ্রাফিতে গেলে আপনি দেখবেন সেই সময়ে এই তৎকালীন পূর্ব বাংলা কিংবা পূর্ব পাকিস্তানে মিলিটারিতে খুব হাতে গোনা কয়েকজনের ছিলেন। জেনারেল ইশফাকুল মজিদ ছিলেন সিনিয়র মোস্ট, সেও সিলেটের লোক। আমি যেহেতু বলেছিলাম সিলেট ইজ এ ব্লেসড ল্যান্ড, এবং এইটাও এখানে বলে নেই, পরে ভুলে যাব। সিলেটের বহু নেতা, বহু সামরিক অফিসার যারা পাকিস্তানকে গঠন করার কাজে, পাকিস্তান সেনাবাহিনীকে গঠন করার কাজে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ সেনাবাহিনী গঠনের জন্য সর্বোচ্চ অবদান হলো সিলেটি অফিসারদের। এটা আমি জোর গলায় বলতে পারি এবং ইতিহাস জেনে বলছি, এবং এই সাথে আমাকে যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন এই কথা প্রমাণ আমি করতে না পারলে। এবং এই জন্য সিলেটের এই অফিসাররা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে সর্বোচ্চ মেজর জেনারেল হয়েছেন সিলেটের লোকেরাই, সিলেটের অফিসাররাই। তারা মেধাবী ছিলেন এবং উচ্চশিক্ষিত ছিলেন, তাদের একটা বংশগত একটা ধারা ছিল। সেই জন্য আমি সিলেটবাসীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। যাই হোক, পাকিস্তান সেনাবাহিনীতে, ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে তখন তো আর আপনার ইন্ডিয়া, পাকিস্তান এগুলো ছিল না, সবাই ছিল ভারতীয় অফিসার। সেখানে কোনো সমস্যা হয়নি। কিন্তু যখনই দেশ ভাগ হলো পাকিস্তান এবং ভারতে, তখন কিন্তু এই পাকিস্তান আর্মিতে দেখা গেল পশ্চিম পাকিস্তানের 95% হলো কিংবা 95%-এরও বেশি হলো পাকিস্তানি। কেন? তার আগে থেকে উন্নত ছিল, তাদের দেশ উন্নত ছিল, অর্থনৈতিকভাবে তারা উন্নত ছিল, তারা মিলিটারি সার্ভিসে মার্শাল রেস ছিলেন, নানান কিছু। সেখানে এই ক্ষুদ্র কয়েকজন বাঙালি অফিসার বিশ্বাস করেন তাদের মধ্যে
ওসমানী ছিলেন দারুণ মেধাবী। আর আমি তো ইশফাকুল মজিদ সম্পর্কে যদি আরেকটা অনুষ্ঠান করেন আপনারা, উনিও কিন্তু সিলেটের এবং বাংলাদেশের অত্যন্ত মেধাবী একজন অফিসার, এবং আইয়ুব খানের পরিবর্তে কিন্তু উনি পাকিস্তান আর্মির কমান্ডার ইন চিফ হওয়ার কথা ছিল, কিন্তু বাঙালির জন্য, বাঙালি হওয়ার কারণে তাকে দেওয়া হয়নি। এই গুটি কয়েক বাঙালি অফিসারদেরকে কোণঠাসা করে রাখতো পাকিস্তানিরা স্বাভাবিকভাবেই। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। এটা মানুষের মধ্যে একটা খারাপ গুণ, অন্যদের প্রতি হিংসা করা এবং অন্যকে দাবিয়ে রাখা, এটা শয়তানি গুণ। এই গুণটা সবার মধ্যে আছে, আমাদের মধ্যেও আছে, আমাদের বর্তমানেও হচ্ছে এটা। সুতরাং পাকিস্তান আমলে যেহেতু পাকিস্তানিরা ছিল বেশিরভাগ শিক্ষিত, শিক্ষিতের হার তৎকালীন পূর্ব পাকিস্তানে একেবারেই কম ছিল। মিলিটারিতে মাত্র হাতে গোনা কয়েকজন অফিসার ছিলেন, সেটা তো আপনারা জানেন। ইশফাকুল মজিদ, জেনারেল ওসমানী, ক্যাপ্টেন গনি, তারপরে ক্যাপ্টেন তোহাম্মেল হোসেন, এমআই হোসেন, আহ, এরকম অফিসারের সংখ্যা খুবই কম ছিল। ইস্কান্দার মির্জা যদিও বাঙালি ছিলেন, বাট উনি হুগলিতে জন্মগ্রহণ, আপনি জানেন, উনি মির্জাফরের ষষ্ঠতম বংশধর, উনিও বাঙালি ছিলেন। কিন্তু জেনারেল ওসমানী এত বেশি মেধাবী ছিলেন এবং এত বেশি স্পষ্টভাষী ছিলেন, উনি কোনো মিথ্যা কথা সহ্য করতে পারতেন না, এবং কোনো কেউ তাকে কটূক্তি করুক, বাঙালি জাতির প্রতি কটূক্তি করুক, এই জিনিসটা একেবারেই উনি সহ্য করতে পারতেন না। উনি সাথে সাথে এটা প্রতিবাদ করতেন, এবং পাকিস্তানি যে কোনো অফিসার তাকে দেখলে ভয় পেত, সিনিয়র হলেও। যে ওসমানী এমন একটা ট্যালেন্ট ব্যক্তিত্ব, যে এই ট্যালেন্ট লোকের সাথে কথা বলে পারা যাবে না। সে এমন একটা উত্তর দিবে যে উত্তরের আমাদের কোনো উত্তর থাকবে না। এই জন্য ওসমানী একটু সেন নজরে পড়ে যায় সিনিয়রদের, এবং তিনি অনেক ধৈর্য ধরেছিলেন, দীর্ঘদিন ধৈর্য ধরেছিলেন। সেই ৪৭ সালে স্বাধীন হলো দেশ, এবং ১৯৬৭ সালে কর্নেল র্যাঙ্কে উনি বিদায় নিলেন, অবসর গ্রহণ করলেন, এবং তিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুদ্ধ করে অত্যন্ত বেশি সুনাম অর্জন করেন। ঠিক একইভাবে ৬৫ সালের যুদ্ধে উনি ডিএমও ছিলেন। কাশ্মীর যুদ্ধে উনি ডিএমও হিসাবে, ডিএমও মানে মিলিটারি অপারেশন ডাইরেক্টরেটে ছিলেন, এবং ৩টা যুদ্ধে বাংলাদেশ হওয়ার আগেই পাকিস্তান আমলের ৩টা যুদ্ধের একটা অভিজ্ঞতা তার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছিলেন, যাতে এই ৩টা যুদ্ধ ওসমানীকে দিয়ে আল্লাহ করিয়েছেন, যাতে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে উনি নেতৃত্ব দিতে পারেন। এবং আরেকটা মজার বিষয় হলো, দেখেন ১৯৭১ সালের ২৫শে মার্চ রাত্রে জেনারেল ওসমানীর সাথে কিন্তু ছিলেন জেনারেল ইশফাকুল মাজিদ। তখন ইশফাকুল মাজিদ ছিলেন মেজর জেনারেল, রিটায়ার্ড। ঠিক একইভাবে জেনারেল ওসমানী ছিলেন কর্নেল, এবং জেনারেল ইশফাকুল মাজিদ জেনারেল ওসমানী থেকে অনেক বেশি সিনিয়র ছিলেন। কিন্তু ওই বাসা থেকে বের হওয়ার পরই পাকিস্তানি গোয়েন্দা বাহিনী ইশফাকুল মাজিদকে গ্রেফতার করে ফেলে। দুর্ভাগ্য। কিন্তু জেনারেল ওসমানী এখান থেকে পালিয়ে ইস্কাটনে একটা বাসায় চলে যান, সেখানে তার মস্তক কেটে একজন সাধারণ মানুষ হিসেবে উনি কেরানীগঞ্জে পালিয়ে যান। এই জন্য উনি বেঁচে যান। কিন্তু ইশফাকুল মজিদ ধরা পড়েন, এবং আপনারা জানেন যদি ইশফাকুল মজিদ ধরা না পড়তেন, তাহলে কিন্তু ঠিক স্বাধীনতার যুদ্ধে কমান্ডার ইন চিফ জেনারেল ইশফাকুল মাজিদই হতেন সিনিয়র হিসাবে, জেনারেল ওসমানী হতে না। তার মানে কি, এখানে আল্লাহর পরিকল্পনা ছিল যে আমি জেনারেল ওসমানীকেই আমার স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করার জন্য তাকেই আমি কমান্ডার ইন চিফ হিসেবে নির্বাচিত করেছি। এটা মানুষের কোনো নির্বাচন ছিল না সেই সময়ে, এটা এক স্বয়ং রব্বুল আলমিনের নির্বাচিত একটা ডিসিশন। তারপরে আসুন, উনি এমন একটা ক্রান্তি লগ্নে, আপনি আপনার বাড়িতে আগুন লেগেছে, কিংবা বিশাল একটা দুর্ঘটনা ঘটেছে, কাউকে পাচ্ছেন না, নেতৃত্ব দিবে কে? বঙ্গবন্ধুকে তো তারা রাত্রে গ্রেপ্তার করেই ফেললো, এবং সেই সময়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সর্বশক্তি নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এটা কিন্তু খুব সহজ ব্যাপার না। অনেকে হয়তো এন্টি আর্মি সেন্টিমেন্ট, বাংলাদেশে একটা ব্যাপার আমার বলতেই হয়, না বললেই না। বাংলাদেশে ভারতের প্রভাবে, ইন্ডিয়ার প্রভাবে দুটো জিনিসের বিরুদ্ধে এক শ্রেণীর লোক খুব হিংসা করে। একটা হলো ইসলাম ধর্ম, যে ধর্মের কারণে পাকিস্তান হয়েছিল, এবং পাকিস্তান হওয়ার ফলে বাংলাদেশ হয়েছিল। আমরা যারাই আমরা আছি না কেন বাংলাদেশের, আমরা একটা জিনিস মাঝে মাঝে ভুল করে ফেলি, যে ১৯৪৭ সালে যদি পাকিস্তান না হতো,
তাহলে কিন্তু বাংলাদেশের স্বপ্ন কেউ ভুলেও দেখতে পারতো না। কেননা কাশ্মীর আজকে ৮৪ বছর ৮৫ বছর ধরে যুদ্ধ করেও ৩টা দেশের অন্য দেশের বর্ডার থাকার পরেও সর্বশক্তি নিয়ে তারা চেষ্টা করে কিন্তু আজ পর্যন্ত স্বাধীনতার আ সেই সুখবর কিংবা স্বাধীনতার সেই মজাটা পায়নি এখনো। কিন্তু সেই সালে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমাদের শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, যোগ্যতা ছিল না, যোগ্য লোক ছিল না দেশ পরিচালনার, মিলিটারি চালনা ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, কিন্তু আমরা হয়ে গেছি। এবং যদি সেই সময় ৪৭ সালে এই দেশ স্বাধীন না হতো, পাকিস্তান না হতো, ১৯৭১ কিংবা ৭২ সেটা অবশ্যই ভারতের অংশ থাকতো। এবং ভারতের অংশ হয়ে যদি থাকতো ১৯৭১-৭২ সালে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীকে বলতেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পূর্ব বাংলাকে আপনি স্বাধীনতা দেন। এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম আমি। বিশ্বাস করেন আমি দেশপ্রেম থেকেই কথাটা বলেছি। অন্ধ দেশপ্রেম এক জিনিস, না বুঝে না জেনে জ্ঞানহীন একটা স্বার্থ হাসিল করার দেশপ্রেম, আরেকটা হলো বুঝে শুনে দেশপ্রেম। বুঝে শুনে যারা দেশকে ভালোবাসে তারা দেশকে অনেক কিছু দিতে পারে। আর যারা অন্ধ ব্যক্তিপ্রেমে মগ্ন তারা কখনো দেশকে কিছু দিতে পারে না, নিজেকে দিতে পারে অনেক কিছু। যাই হোক, আপনি দেখুন তারপরে ওসমানী কি করলেন? ৪ঠা এপ্রিল তেলিয়াপাড়ায় একটা মিটিং ডাকলেন। আপনারা জানেন সিলেটের তেলিয়াপাড়া হবিগঞ্জের সেই তার নিজের মাতৃভূমিতে আল্লাহ তাকে নিয়ে গেলেন। সেই কোথায় ঘুরে পালিয়ে উনি সেই ত্রিপুরা ঘুরে তারপরে সেই তেলিয়াপাড়ায় গেলেন। তেলিয়াপাড়ার সেই ৪ঠা এপ্রিলের এই মিটিংটা ছিল একটি ঐতিহাসিক যুগান্তকারী মিটিং। এটা যে কোনো লোক যদি যুদ্ধ সম্পর্কে, দেশ স্বাধীনতা যুদ্ধের সম্পর্কে সামান্যতম জ্ঞানও থাকে, সেই জ্ঞানে নিয়ে এই কথাটাই বিশ্বাস করবে। সেই ৪ঠা এপ্রিল তখন কিন্তু মোবাইল ছিল না এবং যোগাযোগ ব্যবস্থা একজনের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ হওয়াটা ছিল একটা অত্যন্ত দুষ্কর ব্যাপার। তারপর কমিউনিকেশন ছিল না, রাস্তাঘাটের কথা বলছি আমি। রেল বলেন, বিমান বলেন, গাড়ি বলেন, এই কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সেদিন ৪ঠা এপ্রিল তেলিয়াপাড়ায় ২৭ জন মিলিটারি অফিসার, সেখানের এমএনএ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হন এবং জেনারেল ওসমানীকে সবাই এক বাক্যে তাকে নেতা হিসেবে নির্বাচিত করেন। সে কি ধরনের নেতা? সেই সময়ে উনি হাল ধরলেন। কারো কোনো খবর ছিল না, পলিটিশিয়ানদের একজনেরও খবর ছিল না। আমি পড়াশোনা করে বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, সেই সময়ে ৪ঠা এপ্রিল কেন ১০ই এপ্রিল পর্যন্ত কোনো পলিটিশিয়ানদের অর্গানাইজ হওয়ার মতো কোনো অ্যাক্টিভিটিস আপনি ইতিহাসে পাবেন না। সবাই পালিয়ে কলকাতায় চলে গেল। কি হবে না হবে কেউ বুঝতে পারছিল না। দেশ কি কোনোদিন আমরা ফিরে যেতে পারবো কিনা, এই যারা দেশ ত্যাগ করে চলে গেলেন সেটাও তারা বুঝতে পারছিল না। সেই বুঝে না থাকার এই পরিবেশে কে হাল ধরলেন? জেনারেল ওসমানী। জেনারেল তখন উনি কর্নেল, রিটায়ার্ড কর্নেল, আমার মতো কর্নেল। উনি যেমন সেনাবাহিনীতে চাকরি করছেন মাত্র ২৬ বছর, আমি ২৭ বছর ৭ মাস আমিও কর্নেল র্যাংকে রিটায়ার্ড করেছি। যেহেতু আমি ওই ওসমানীর আবেশে সেনাবাহিনীতে ভর্তি হয়েছিলাম, সেই ওসমানীর আসর আমার উপরে পড়েছে। আমিও ঠিক উনার থেকে মাত্র ১ বছর বেশি চাকরি করে কর্নেল র্যাংক থেকে রিটায়ার্ড হয়েছি আর্মিতে। এটা আমার সাথে উনার একটা ভীষণ মিল আছে। উনি প্রত্যেকটা পদে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন। কেননা উনি স্পষ্টবাদী, সত্য কথা বলতেন এবং মিথ্যা বলা কি জিনিস উনি জীবনে শিখেনও নাই। কেননা উনি এমন একটা বংশের লোক যে বংশ ছিল অত্যন্ত সম্ভ্রান্ত একটা মুসলিম বংশ। সেই পরিবারে জন্মগ্রহণ করে মিথ্যা কি কাকে বলে এবং মাথা নোয়ানো উনি কাউকে কখনো তোয়াজ করতেন না। এই যে আমরা যখন এখন কথায় তোয়াজ করি, ব্যক্তি তোয়াজ, একটা বক্তৃতাতে দিতে গেলে ১ম ১০ মিনিট খালি বন্দনা। এই বন্দনা করে ব্যক্তি পূজা করতে থাকি। উসমানের মধ্যে এই জিনিসটা ছিল না। উনি কখনো কারো বন্দনা করতেন না। স্পষ্ট মুখে কথা বলে দিতেন যে, "ইউ ডু ইট, দিস ইজ রাইট অর দিস ইজ রং, আই উইল নট ডু ইট।" রাইট? দ্যাট ওয়াজ স্পিরিট অফ, এবং উনি একটা ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী মিলিটারি অফিসার ছিলেন। পাকিস্তানি অফিসাররা তো তার সামনে ভয়েই যেত না।
এবং সেজন্য তাকে পদোন্নতিও দেওয়া হয় নাই। উনি কিন্তু হি ওয়াজ এ ম্যাটেরিয়াল অফ বিকামিং ওয়ান অফ দ্য বেস্ট জেনারেল, আল্লাহ তাকে জেনারেল বানিয়েই বিদায় দিয়েছেন। যাই হোক, পাকিস্তান আর্মিতে যদি উনি জেনারেল হতেন তাহলে হয়তো আরো অনেক কিছু দিতে পারতেন পাকিস্তানকে। যাই হোক, এখন আসুন, এই যে ওসমানী, আপনার ৪ এপ্রিলে সেই তেলিয়াপাড়ার মিটিং এ দিক নির্দেশনা দিলেন। সেখানে 10টা পয়েন্ট আমি বলে সময় নষ্ট করব না। সেটা যারা ইতিহাস পড়েন, আমার লেখাগুলো ফেসবুকে গিয়ে যদি পড়েন, এবং বইও ছাপানো হয়েছে একটা গৌরবের সেনাবাহিনী, সেখানে গেলে আপনারা এই জিনিসগুলো পাবেন। এই ৪ এপ্রিলই ছিল বাঙালি জাতির উত্থান। সেখানেই তাদেরকে এমনভাবে মোটিভেশন করলেন জেনারেল ওসমানী, এবং ওনার নিজের পিস্তল দিয়ে সবার শেষে ফায়ার করলেন আকাশের দিকে, যে যুদ্ধ এখন শুরু হলো। এবং সেখানে জেনারেল জিয়াউর রহমান থেকে শুরু করে মোস্ট ব্রিলিয়ান্ট অফিসার গুলো, যেটা পাকিস্তানি আর্মি কল্পনাও করে নাই যে এই ব্রিলিয়ান্ট অফিসার গুলো পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করবে, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করবে, সে চিন্তাও তাদের মধ্যে ছিল না। সেই সময়ে এই জেনারেল ওসমানীর নেতৃত্বে সকল সিনিয়র অফিসাররা মুক্তিযুদ্ধ করে দেশকে মুক্ত করার, স্বাধীন করার সংকল্প গ্রহণ করলেন। তার শপথ বাক্য পাঠ করলেন। জিনিসটা খুব সহজ ছিল না। এটা সহজ ছিল না। অস্ত্র নিয়ে খেলা, যুদ্ধ নিয়ে খেলা। এখন আপনারা যারা খালি চেতনা চেতনা বলেন, এই চেতনার সৃষ্টিকারী হলো বাংলাদেশ সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে নেতৃত্ব দিলেন কে? জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী আতা, জাকনা মাতা। আপনারা ভুলে যাবেন না, সেদিন ৪ এপ্রিল যদি সেনাবাহিনীর এই নেতৃত্ব না আসতো, এই দেশ কোনো দিন কিয়ামত পর্যন্ত স্বাধীন হতো না। এটা আমি হলফ করে বলতে পারি। হয়তো একটু ইন্ডিয়া এক সময় এসে, কেননা পাকিস্তান বাহিনী তো ২ বছরের বেশি এখানে টিকতো না, কেননা তাদের লাইন অফ লজিস্টিক লজিস্টিক লাইনটা একেবারেই অনেক দূরে, ১০০০ মাইল দূর থেকে লজিস্টিক সাপোর্ট দিয়ে কোনো যুদ্ধ করা যায় না। সেই লজিস্টিক সাপোর্ট এক সময় শেষ হয়ে যেত, এবং ভারত এসে এই দেশ দখল করত আর্মি না থাকলে আমাদের, এবং তারা কোনোদিন এই বাংলার মাটি ছেড়ে যেত না। এটা নিয়ে আপনি চিন্তা করেন, তাহলেই বুঝবেন। তারপরে আসুন, ৪ এপ্রিলে গেল। ৪ এপ্রিলকে মিলিটারি অফিসাররা দায়িত্ব দিলেন যে স্যার, আমরা যতই যুদ্ধ করি না কেন, একটা পলিটিক্যাল সরকার গঠিত না হলে আমরা কিন্তু কোথাও স্বীকৃতি পাবো না। আমাদের সাহায্য সহযোগিতা দরকার হবে, বিদেশের অস্ত্র লাগবে, গোলা বারুদ লাগবে, খাবার লাগবে। এই লজিস্টিক সাপোর্ট ছাড়া আমরা যুদ্ধ করতে পারবো না, এবং লজিস্টিক সাপোর্ট পেতে হলে একটা সরকার লাগবে, প্রবাসী সরকার লাগবে, একটা সরকার সিভিলিয়ান সরকার লাগবে। সেই সরকার গঠন করার জন্য আপনাকে আমরা স্যার কয়েকটা দিন সময় দেই, একটা সপ্তাহ সময় দেই। আপনি স্যার আমাদেরকে ১ সপ্তাহের মধ্যে স্যার এই সরকার গঠন করে, এবং আপনাকে কমান্ডার ইন চিফ আমরা বানাইলাম, এটাকে অ্যাপ্রুভাল দিয়ে, এবং আপনি সরকার গঠনের ব্যবস্থা করেন। ওসমানী সাহেবের একটা অ্যাডভান্টেজ ছিল, যেহেতু উনি ৭০ সালে ইলেকশনে এমএনএ হয়েছিলেন এবং আওয়ামী লীগের একজন নির্বাচিত এমপি ছিলেন, সেই ক্ষেত্রে ওনার পলিটিক্যাল আর মেধাবিত্ব, ওনার মাথা পুরোটাই ছিল ব্রেন। এই মেধা দিয়ে উনি ওখান থেকে মিটিং শেষ করে সবাইকে দায়িত্ব বন্টন করে দিলেন। জিয়া তুমি এটা করো, খালেদ মোশাররফ তুমি এটা করো, শফিউল্লাহ তুমি এটা করো, তোমরা এইভাবে এইভাবে অর্গানাইজ হয়ে যাও। সবাই নেতৃত্ব এলাকা ভাগ করে দিলেন, ৩টা অঞ্চলে ভাগ করে দিলেন। ভাগ করে দিয়ে উনি চলে গেলেন কলকাতায়। কলকাতায় গিয়ে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, যত বড় বড় সিনিয়র লিডার ছিলেন, খন্দকার মুশতাক, আরো অন্যান্য যারা ছিলেন, সবাইকে একত্রিত করে বললেন যে স্যার, তখন তো উনি স্যার বলতেন না, উনিও এমপি তারাও এমপি, হ্যাঁ ভাই আপনারা চলেন একটা সরকার গঠন করেন ইমিডিয়েটলি। এবং তার উদ্যোগে এই প্রবাসী সরকার গঠিত হয়। এই ইতিহাস, আমি একটা মাঝখানে কথা বলছিলাম যে বাংলাদেশের ২টা জিনিসের সাথে বাংলাদেশের বামপন্থীরা হিংসা করে, এবং দেশ বিরোধী যারা ভারতপন্থী যারা তারা হিংসা করে। ভারতও হিংসা করে, এবং এই দেশের যারা ভারতপন্থী তারাও হিংসা করে। একটা হলো পবিত্র ধর্ম ইসলাম, ইসলামকে তারা সহ্য করতে পারে না, এটা নিয়ে তাদের অ্যালার্জি আছে। এজন্য ইসলামী ব্যক্তিত্বদেরকেও কেউ মিডিয়া কিংবা উন্নত পর্যায়ে তারা মারা গেলে কেউ স্মরণও রাখে না, শোক বাণীও দেয় না। অথবা ভারতীয় কোনো নর্তিকও যদি মারা যায়, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সরকার প্রধান সবাই শোক বাণী দেয়। অথচ বাংলাদেশের বড় বড় আলেম ওলামারা মারা গেলেও দেখবেন এটা পেপারে খবরও আসে না।
এবং এন্টি ইসলামিক সেন্টিমেন্টটা এই বাংলাদেশের ভারতপন্থীদের মধ্যে খুব বেশি। আরেকটা সেন্টিমেন্ট হলো এন্টি মিলিটারি সেন্টিমেন্ট, অর্থাৎ মিলিটারিকে তারা সইতে পারে না, সেনাবাহিনীকে তারা সইতে পারে না। এটা কিন্তু ওপেন সিক্রেট। এটা আপনারা দেখবেন সেনাবাহিনীর এই ইতিহাসগুলো, ভালো ইতিহাসগুলো বাংলাদেশের সকল ভারতপন্থী বুদ্ধিজীবীরা এক কলমও লিখবে না, একটা লাইন দিয়েও প্রশংসা করবে না। মুক্তিযুদ্ধ তারা পুরো ক্রেডিটটা দিবে তারা ভারতীয় সেনাবাহিনীকে। এই হলো তাদের আচরণ, এই হলো তাদের হীনমন্যতা, নপুংসক তারা। এই দুটো জিনিসকে তারা মনে প্রাণে ঘৃণা করে, যদিও উপরে উপরে দেখাবে, কিন্তু আসলে তারা সেনাবাহিনীকেও ভালোবাসে না, ইসলাম ধর্মকেও ভালোবাসে না, এবং ইসলাম ধর্ম যারা অনুসরণ করে তাদেরকেও ভালোবাসে না। এই জিনিসটা যতদিন না পর্যন্ত বাঙালিরা বুঝবে ততদিন পর্যন্ত এই দেশের কোনো উন্নতি হবে না। একটা স্কেলিটন দেশ হিসাবেই থাকবে, কিন্তু এই দেশের আত্মিক কোনো উন্নতি ঘটবে না। আমার কথাগুলো আমি মন থেকে, আধ্যাত্মিকতা দিয়ে আমি কথাগুলো বলছি। আপনারা বিশ্বাস করলে করবেন, সেটা আপনাদের ব্যাপার। অযৌক্তিক হলে এই কথাগুলো ফেলে দিবেন। তারপরে আসুন, মুক্তিযুদ্ধটা ৯ মাসের কাছাকাছি, ৮ মাস ফিউ ডেজ। বিশ্বাস করুন, ওসমানীর নেতৃত্বে তারপরে উনি গেলেন, কলকাতায় সরকার গঠন হলো, প্রবাসী সরকার হলো, সেখানে ওনাকে কমান্ডার ইন চিফ নিয়োগ দেওয়া হলো। এই আরেকটা জঞ্জাল, বাঙালি কিছু জঞ্জাল বাঙালি আছে যারা বলে কমান্ডার ইন চিফ ছিলেন না। এই মূর্খ, এই সমস্ত লোকগুলো মূর্খ। কমান্ডার ইন চিফের অর্থই বুঝে না তারা। তারা বঙ্গবন্ধুর সাথে ওসমানীকে তুলনা করতে যায়। আরে ভাই, ও বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুর স্থানে। বঙ্গবন্ধু হলেন এবাব অল, হি ইজ এ পলিটিক্যাল লিডার। কিন্তু মিলিটারি লিডার তখন পাকিস্তানে সেনা প্রধানকে কমান্ডার ইন চিফই বলা হতো। তো কিন্তু তাদের গায়ের মধ্যে লবণ লাগা, কাটা গায়ে যেমন লবণ লাগে যখন উসমানীকে বলা হয় কমান্ডার ইন চিফ। এই মূর্খরা পড়ালেখাও করে না, তারা স্বাধীনতার যুদ্ধের দলিলপত্র দেখে না, সেই সময়ের গেজেট গুলাও দেখে না, সেই সময়ের সৈয়দ নজরুল ইসলাম কিংবা তাজউদ্দিন আহমেদের সাইন করা চিঠিগুলোও দেখে না, তারা সেটাও অস্বীকার করে। এই সমস্ত নপুংসকদেরকে আমি মনে প্রাণে ঘৃণা করি। তারা মিলিটারিকে ঘৃণা করার ফলেই কথাটা তারা বলে। আরে উসমানী হলো আউটস্ট্যান্ডিং ব্রিলিয়ান্ট একজন অফিসার, তাকে আপনি আপনি এত অবজ্ঞা করবেন কেন? আচ্ছা, তারপরে হলেন ওনার নির্দেশে, ওনার পরামর্শে সরকার গঠন হলো। তারপরে আলটিমেটলি আপনারা জানেন 11টা সেক্টরে ভাগ করা হলো এবং কঠিন যুদ্ধ চালিয়ে গেল আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মাধ্যমে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নেতৃত্ব দিল, হাজার হাজার লোককে প্রশিক্ষণ দিল। আমাদের সেই প্রশিক্ষণের ইতিহাস কেউ আপনাদেরকে জানাবে না। এই যে লেফটেন্যান্ট কর্নেল আপনার হায়দার, এটিএম হায়দার, সে ছিল, যদিও ক্যাপ্টেন সাহেব ছিলেন, উনি নিজেই 35,000 যুবক যুবতীকে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছেন। এক ক্যাপ্টেন হায়দারই যদি 35,000 দিয়ে থাকে, আর বাকি একজনও মুক্তিযোদ্ধা পাবেন না যারা যুদ্ধ করেছে। বাংলাদেশে কিন্তু মুক্তিযোদ্ধা কয়েক ধরনের আছে। একজন হলো, কিছু লোক আছে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা হয়েছে, আর কিছু লোক মানে পলিটিক্স করে যুদ্ধ মুক্তিযোদ্ধা হয়েছে, আবার কেউ যুদ্ধ ঝাড়ে কাছেও যায় নাই, ভারতে বসেছিল, বাংলাদেশে এসে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়েছে। এই অনেক কিসিমের লোক আছে, এবং খালি কলসি বেশি নড়ে, যারা যুদ্ধ করে না তাদের নড়াচড়াটাও বেশি। তারা খুব দেখায় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা, তকমা লাগায় এবং মানমায়ের সামনে লাগায় বীর মুক্তিযোদ্ধা। আর যখন জিজ্ঞেস করে আপনি কোথায় যুদ্ধ করছেন, কোনো উত্তর দিতে পারে না। আমি তো ভারতের দেরাদুনে ছিলাম। তো দেরাদুনে ছিলেন, যুদ্ধ করলেন কেমনে? আমরা ট্রেনিং করতে করতে আমাদের যুদ্ধ দেশ স্বাধীন হয়েছে, আমরা যুদ্ধ করতে। হ্যাঁ, এই হলো ঘটনা। যাই হোক, এখানে যাবো না, এটা নিলে হিংসা বিদ্বেষ আরো বেড়ে যাবে। আমি সত্য কথাগুলো বলছি, যেহেতু আমার নাম হক, আমি সত্যের গোলাম আব্দুল হক, সেই জন্য সত্য কথা বলাটাই আমার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য। যাই হোক, আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, সত্য কথাটা বলছি। এই জেনারেল আতাউল গনি ওসমানী নেতৃত্ব দিলেন, এবং নভেম্বর মাসে, বিশ্বাস করেন, আপনারা যদি সেই সময়ের ইতিহাস দেখেন, পড়েন, দর্শক শ্রোতাদেরকে আমি অনুরোধ করব, সেই সময় পাকিস্তান আর্মি নাস্তানাবুদ হয়ে গেছে। তারা লজিস্টিক বন্ধ করে দিয়েছে। সে 1000 মাইল দূর থেকে ভারতের উপর দিয়ে এমনি তাদের প্লেন চলতে দিল না। তারপর শ্রীলঙ্কা এক সময় তাদের এয়ার স্পেসও বন্ধ করে দিল। তো কিভাবে আসবে? তাদের গোলাগুলি আসবে থেকে, তাদেরকে কে গুলি দিবে, কে অস্ত্র দিবে, কে খাবার দিবে? এইভাবে তারা আস্তে আস্তে মুক্তিযোদ্ধাদের হাতে মার খেতে 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 ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে গেল তারা।
ব্যাটেল অফ বেলুনিয়াবাদ, ব্যাটেল অফ কামালপুর, এই বড় বড় যুদ্ধগুলোতে তারা শোচনীয়ভাবে হারলো, হেরে তারা সেনানিবাসের মধ্যে বন্দী হয়ে গেল। সেই সুযোগটা গ্রহণ করলো আমাদের মিত্র দেশ, তারা মিত্র বাহিনী গঠন করলো। মিত্র বাহিনীর তো কমান্ডার ইন চিফ কর্নেল উসমানী, কিন্তু কর্নেল উসমানীর মেধা সম্পর্কে ভারতীয়ের অ্যালার্জি ছিল। যেই লোকের যদি আমরা রাখি এবং ওনার সাথে তো আমরা পেরে উঠবো না, এই জন্য তাকে, আপনারা জানেন সেই ঘটনা, যে তাকে আসতেই দেওয়া হয় নাই। উনি অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ওইখানে সাইন করা উচিত ছিল। যুদ্ধ করছি তো আমরা 3 দিনের 4 দিনের, আমরা একদম বারাবাতে আপনারা ইসা ভাত বাড়া হয়ে গেছে, তরকারি দেওয়া হয়ে গেছে, খাবার একজনে খেতে বসছে, এখন ওই প্লেটটা টান দিয়ে আপনি খেয়ে ফেললেন আর কি, এরকম হয়েছিল। হ্যাঁ, আমি অস্বীকার করবো না, তাহলে আমি অকৃতজ্ঞ হয়ে যাব। অবশ্যই ইন্ডিয়ার অনেক সাহায্য সহযোগিতা আমাদের প্রতি ছিল, সেটাও পারপাসফুলি, পারপাস ছাড়া না। তারা 1 কোটি লোকের, সেই আমাদের যারা শরণার্থী হয়েছিল সেই 1 কোটি লোকের বিশ্বের থেকে যে পরিমাণ সাহায্য সহযোগিতা এসছিল, সবগুলো কিন্তু আমাদের 1 কোটি লোককে খাওয়ানো হয় নাই, সব টাকা তাদের পিছনে খরচ করা হয় নাই। সেই 1 বছর খুব প্রথম কষ্টে 9 মাসে কষ্ট করেছে আমাদের বাঙালিরা। তারপরে অস্ত্র গোলা বারুদ এসছে, সেগুলো তারা পেয়েছে এবং একটা রেডিমেড যুদ্ধের ময়দান পেয়ে গেছে। মাত্র 8 দিনের যুদ্ধ, 8 দিনের যুদ্ধ করে তারা দেশ জয় করে ফেলেছে। অসম্ভব। এটা যারা যুদ্ধবিদ্যা সম্পর্কে জানে তারা কখনো এই কথা বলবে না, আমাদের জেনারেলরা বলবে না। তো যাই হোক, জেনারেল উসমানী দেশকে স্বাধীন করার, এই জন্য আমাদের একজন জেনারেল আছেন ALN ফজলুর রহমান, উনি একটা কথা বলেন, বঙ্গবন্ধু যদি দেশ হয়, ওসমানী হলেন এই দেশের জমিন। এই কথাটা আমার খুব ভালো লাগে স্যারের, এবং অত্যন্ত দেশপ্রেমিক লোক। আপনারা জানেন BDR এ থাকাকালীন উনি ভারতকে এমন শিক্ষা দিয়েছিলেন যে শিক্ষা ভারতের ইতিহাসে আর কেউ পায় নাই, এবং সেটার প্রতিশোধে নিয়েছিল তারা 25শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি আমাদের 57 জন অফিসারকে হত্যা করে। যাই হোক, দেখুন, দেশ স্বাধীন হলো, ওনাকে, উনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধান, প্রথম সেনাপ্রধান। 7ই এপ্রিল পর্যন্ত 72 সালের উনি সেনাপ্রধান ছিলেন, এবং ওনার পরে জেনারেল শফিউল্লাহ আমাদের সেনাপ্রধান হলেন। ওনাকে মন্ত্রিপরিষদে স্থান করা হলো নৌমন্ত্রী হিসেবে, জাহাজ চলাচল নৌমন্ত্রী, আপনারা জানেন। এই এক স্পষ্টবাসী যোদ্ধা, কমান্ডার, পলিটিশিয়ান, মন্ত্রী, একটা ঘটনা আমাকে আলোড়ন সৃষ্টি করেছে আমার জীবনে। সেটা কিরকম, মোস্তাক ভাই, আমি জানি আমার সময় শেষ হয়েছে, আমিন ভাই বসে আছেন, এই ঘটনাটা আপনারা জানেন, আমার লেখায় পত্রিকাও এসছে এবং সব জায়গায় এটা আমি প্রচার করেছি। সেটা হলো কি, 1973 সালে 1972 সালে এই ক্যাডেট কলেজ বন্ধ করে দেওয়ার জন্য এই আমাদের তোফায়েল আহমেদ সাহেব একটা উদ্যোগ দেন। ক্যাডেট কলেজ বন্ধ না, ক্যাডেট কলেজগুলোতে 4টা ক্যাডেট কলেজ ছিল, 4টা ক্যাডেট কলেজে ওনারা ছাত্রলীগ করবেন, মানে রাজনীতি ঢুকাই দিবেন। ক্যাডেট কলেজে কিন্তু রাজনীতি হয় না। এই যে প্রথম শুরু করতে চাইছিল তারা ফুলদারহাট দিয়ে, কিন্তু ফুলদারহাটের ছাত্র শিক্ষকরা এমন ভাবে একাত্ম হলেন, তারা কোনোভাবেই এই পলিটিক্স ঢুকাইতে চান নাই, অর্থাৎ দেশকে ধ্বংস করতে চান নাই। এটা ছিল একটা ভারতের ইন্ধন। এবং ছাত্ররা চলে আসে জিয়াউর রহমানের কাছে, জিয়াউর রহমান বললেন, এটা আমার দ্বারা বন্ধ করা সম্ভব না, তোমরা ই করো, ওই জেনারেল উসমানীর কাছে যাও। জেনারেল উসমানীর কাছে ওনারা পাঠালেন 3 জন ছাত্রকে, এবং জেনারেল উসমানী যখন শুনলেন ওনার আর হুঁশ ছিল না। এটা বলে কি একটা দেশ ধ্বংস করা, শুরুতে এটাকে দেশ ধ্বংস করে দিবে আপনারা। তখন উনি বঙ্গবন্ধুকে ফোন করলেন লাল ফোনে, বঙ্গবন্ধুকে বললেন, বঙ্গবন্ধু, আপনি কার পরামর্শে ক্যাডেট কলেজ বন্ধ করে দেওয়ার জন্য আপনি কি করেছেন, গেজেট বের করেছেন? বঙ্গবন্ধু, এটা দেশ ধ্বংস হয়ে যাবে, এবং আপনি যদি এই আদেশ উইথড্র না করেন আমি কিন্তু পদত্যাগ করবো, আমি পদত্যাগ পত্র তৈরি করে নিয়ে আসছি আপনার কাছে। একবার চিন্তা করে দেখুন তো, বাংলাদেশের কোন মন্ত্রী এই জিনিসটা পারবে? এই সাহস কার আছে? কতটুকু সত্য ও ন্যায়পরায়ণ একজন ব্যক্তিত্ব হলে, লিডার হলে এই কথা বলতে পারে? বঙ্গবন্ধুর কাছে উনি চলে গেলেন ছাত্রদের তার অফিসে বসিয়ে, এবং বঙ্গবন্ধুকে বুঝিয়ে ওই দিনই গেজেট বাইর করলেন, যে আদেশ দেওয়া হয়েছিল, যে গেজেট পাবলিশ করা হয়েছিল,
সেটা বাতিল করা হলো। এই ছিলেন জেনারেল ওসমানী এবং আপনারা জানেন উনি সবসময় ন্যায়নিষ্ঠ ছিলেন। উনি এবং বিশিষ্ট সাংবাদিক মইনুল হোসেন, এই যে আমাদের তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে, দুজনেই পদত্যাগ করেছিলেন বাকশাল থেকে এবং বাকশাল থেকে বাকশালে জয়েন করবেন না। কেননা যেই দেশ গণতন্ত্রের জন্য স্বাধীন হয়েছিল সেখানে একনায়কতন্ত্র ওনারা মেনে নেন নাই এবং তারা পদত্যাগ করেছেন। আমি বলতে গেলে আরো বিরক্ত হবেন, ইয়ামান ভাইকে সময় দেন, সুযোগ দেন। আমার অনেক কথা আছে। আমি একটা বই লিখতেছি উনার উপরে, জেনারেল ওসমানীর উপরে। এই বই লিখতে গেলে গিয়ে দেখলাম যে একটা সমুদ্র। এই সমুদ্র ভাই লেখা আমার পক্ষে সম্ভব না। আমি একটা খাল বা নদী, নালা পর্যন্ত লিখতে পারবো হয়তো। তো এই জেনারেল ওসমানী, আমি শেষ ধন্যবাদ। করে দিচ্ছি। আমাকে যদি লাস্টে আরেকটু সময় দেন ২ মিনিট ৩ মিনিট, অবশ্যই দেখব আমি আপনাকে। আপনার কাছে গুরুত্বপূর্ণ আবার ২-১টা ফিরে কথা আসছি। বলব। আপনার ওকে। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন সুদূর আমেরিকা থেকে। উনাকে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। জনাব ইয়ামিন চৌধুরী। উনি একজন উসমানীর অনুরাগী এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট। জনাব ইয়ামিন চৌধুরী, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? যান্ত্রিক ত্রুটি সাংঘাতিক। হক ভাইয়ের কথা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। এখন আপনার কথা জানি না শোনা আমার যাচ্ছে। বেলায় আপনি কি কেমন হবে। আছেন? যান্ত্রিক ত্রুটি দেখাচ্ছে, কথাটা পরিষ্কার হচ্ছে না। আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? না, কোনো কথা বুঝতে পারছি না। কথা ভেঙে, ভেঙে আসছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিন্তু কথাটা পরিষ্কার হচ্ছে না। আপনি বলেন, শোনা যাচ্ছে। হ্যাঁ? আপ আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে। আপনি বলুন। কিন্তু আমার এখানে কোনো কথা পরিষ্কার হচ্ছে না। আ ওকে, আমি আপনার কথাগুলা দর্শক শুনতে পারবে। আপনি বলেন, আপনাকে আমি প্রশ্ন করছি। আজকের এই অনুষ্ঠান আপনি জানেন হৃদয় উসমানী অনুষ্ঠানে আপনি একজন অতিথি হিসাবে যোগ দিয়েছেন। আপনার কাছে প্রশ্ন, উসমানী সম্পর্কে আপনি কি বলবেন? মুক্ত প্রশ্ন। কথাটা খুব পরিষ্কার হচ্ছে না। যদি বুঝতে পেরে থাকি সেটা হচ্ছে যে ওসমানী সাহেব সম্বন্ধে কিছু বলার কথা আমাকে বলা হচ্ছে। জি, 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 আমি জি। অনুমান দিচ্ছি। ১ম এ আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্যে এবং আ অত্যন্ত, অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য রাখছেন আমাদের আব্দুল হক সাহেব, কর্নেল আব্দুল হক সাহেব। উনাকে অভিনন্দন, শুভেচ্ছা। ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসটা অনেক কাল থেকে জন্য তার পরবর্তীতে আরেকটা দুঃখের কাল আমাদের জীবনে আসলো। সেটা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে যুদ্ধের গণতন্ত্রের অথন্দ প্রহরী, সদা সত্যবাদী সেই মহান মানুষটাকে এই মাসে আছি। আমার আরেকটা যুক্ত আছে এখানে। এই মাসে আমি হারিয়েছি আমার মাকে। সো এই মাসটা আমার জীবন করে এক কষ্টের, অনেক দুঃখের। সেই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, গণতন্ত্রের অথন্দ প্রহরী, সৎ এবং নির্লোভ এই মানুষটা সুযোগ পেয়েছি আমি। কিন্তু এই মহান এক ব্যক্তি যার কথা নিয়ে আমি কথা বলবো, সেই যোগ্যতা অবশ্যই, অবশ্যই আমার নয়। তার প্রতি আছে ভালোবাসা, শ্রদ্ধা। সেখান থেকে ২-১ টা কথা বলার সুযোগ নিচ্ছি। কর্নেল হক সাহেব অত্যন্ত মানুষ, যুক্তি সহকারে মুক্তিযুদ্ধের সর্বাধিক পর্যন্ত উনি কথা বলেছেন। যান্ত্রিক ত্রুটিতে আমার কিছু বিচ্যুতি ঘটেছিল, তারপরেও সারগর্ব বক্তব্য। তাই আমি আর ওইদিকে যাচ্ছি না। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
95 সাল পর্যন্ত কেউ এই শব্দটা আনে নাই। 96 এর পরে উনি সেনাপতি হয়েছেন। আরো কি হবেন কে জানে। পরবর্তী হয়তো আমরা এমনও দেখতে পারি যে হয়তো রাজাকারের কমান্ডার ইন চিফ হইতে পারেন। এটি আমি জানি না। সদা সত্য কথা বলিব, এটা আমাদের গুরুরা, আমাদের মা-বাবা সবাই আমাদেরকে বলতেন সদা সত্য। সদা সত্য কথা বলার লোক আমি অন্ততপক্ষে তেমন দেখি না। তারা সকালে বলে একটা, বলে একটা, বিকালে বলে আরেকটা, রাত্রে বলে আরেকটা। সে একমাত্র 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 মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ. উসমানী। উনি কখনো, যেটা হক সাহেব বারবার বলছেন, আমি বলছি, কখনো উনি অন্যায়ের সাথে আপোষ করেননি। যাহা ভালো মনে করতেন, সত্য মনে করতেন, তা প্রকাশ করতেন। স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। যার যার স্বার্থ নিয়ে যার যার থাকতে পারে, কিন্তু উসমানী সাহেবের একমাত্র স্বার্থ ছিল দেশ এবং জাতি, আর দ্বিতীয় কোনো স্বার্থ ছিল না। তার যে পরিবারে জন্ম, উনি নিজের যে অবস্থান, কোনো দিক থেকেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। উনি গোবরে পদ্ম ফুল না, পদ্ম ফুলে পদ্ম ফুল ছিল। উনি গোবরে পদ্ম ফুল ছিলেন। অনেকে গোবরে পদ্ম ফুল হয়েছে, কিন্তু উনি সেটা না। এবং উনি সত্য কথা বলতে, ওনার আর্মির ক্যারিয়ার, যেটা হক সাহেব বললেন 23 বছর বয়সের ভিতরে উনি মেজর হয়েছিলেন, সর্বকনিষ্ঠ মেজর ব্রিটিশ সাম্রাজ্যে। এইটা যারা এই লাইনে একটু বুঝে তারা বুঝতে পারবে কি পরিমাণ মেধাবী হলে এটা সম্ভব। আমি এখন আসবো, কেন বললাম 96 সালের পর থেকে সেনাপতি উনি হলেন। আমরা 78 সালের নির্বাচনে দেখেছি ওনার পোস্টারে সব জায়গায় এখনকার কিছু কিছু নেতা যারা ওই সময় মিটিং মিছিলে সবসময় বলতেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, ওনারাও দেখি চুপ হয়ে গেলেন। আমি ধিক্কার জানাই সেই সব মানুষ যারা তাদের ন্যায় কথা বলতে তাদের মুখে আটকে যায়, তাদের প্রতি ধিক্কার জানাই। উসমানী সাহেব শ্রদ্ধা করতেন, কিন্তু নীতির প্রশ্নে সেখানেও তিনি তার অস্তিত্বকে অস্বীকার, অর্থাৎ সত্যবাদীর অস্তিত্বকে স্বীকার করার জন্য উনি বন্ধুর ক্যাবিনেট থেকে বাইরে হয়ে আসছিলেন কেন? আমরা সত্তরের নির্বাচন কিংবা আগের সবার মূল গণতান্ত্রিক পরিবেশ হবে বাংলাদেশ নামক ভূমিতে, কিন্তু 75 সালের 25শে জানুয়ারি বঙ্গবন্ধু, যিনি সারা জীবন যৌবন বিসর্জন দিয়েছেন গণতন্ত্রের জন্য, সেখান থেকে উনি সরে গেলেন। নেতার প্রতি ওনার এই আচরণ মেনে নিতে পারলেন না, উনি পদত্যাগ করেছিলেন। আমার কাছে মনে হয় সেদিন যদি জাতির জনক বঙ্গবন্ধু মুজিব উসমানী সাহেবের কথা মানতেন, বাংলাদেশ অন্যরকম হতো। কিরকম হতো? এই গণতান্ত্রিক পন্থা উনি যখন চলে আসছেন, গণতান্ত্রিক ব্যক্তিরা যদি বঙ্গবন্ধু মারা না যেতেন, বিশেষ করে যদি বাকশাল না করতেন, তাহলে অন্যরা সুযোগ নিতে পারতো না। এবং সাথে বলতে হয়, এরা এখন বঙ্গবন্ধুর সমসাময়িক নেতা হওয়ার, যারা তার অনুসারী, বঙ্গবন্ধুর সাথে তার তুলনা করছে। কিন্তু কেন করছে? এটা তাদের দোষ না। সেই সুযোগটা হলে হোক আর যেভাবে হোক, যে কারণে হোক, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু মুজিব নিজেই সৃষ্টি করে দিয়েছিলেন।
অন্যায় থেকে অন্যায় করলাম, তারা জন্য একটা বড় অন্যায় করছে, এটা ধারাবাহিক রূপ। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক উসমানী যেদিন রিজাইন করলেন, আমরা ছোট, তখন আমরা ভাবলাম যেহেতু উনি সরাসরি রাজনীতির লোক না, হয়তো উনি ভুল করছেন। আমি তখনকার সময় একটা লেখা লিখেছিলাম যে কে, বেশি দিন অপেক্ষা করতে হয় নাই। ৭৫ সালের পট পরিবর্তনের পর যখন এই কচ্ছপরূপী আওয়ামী লীগরা, আবার রিপিট করছি, কচ্ছপরূপী আওয়ামী লীগাররা যখন গর্তের মধ্যে ঢুকেছিল, তখন সেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, আবার যিনি রাজনৈতিকভাবে বাকশাল নীতি পছন্দ করেন নাই, কিন্তু যখন ওনাকে হত্যা করা হলো, তিনিই প্রথম ব্যক্তি যিনি প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছিলেন বঙ্গবন্ধুকে হত্যা করে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। সেটা ছিল দেয়ালে লিখনও মানুষ ভুলবে না। অর্থাৎ এই বাকশাল, এই যে কর্মকাণ্ড জাতির জনক, তার পাশাপাশি কিন্তু এইটাও আমরা মানুষ ভুলবে না। উনি এই কথাটাও বলেছিলেন। তো যাই হোক, ৭৫ থেকে ৭৮ ইন বিটুইন যেসব ঘটনা আছে, তখন উনি চাইলে ক্ষমতার ছিলেন, চাইলেই ক্ষমতা নিতে পারতেন। ন্যায় আর সত্যবাদী মানুষ কখনো অন্যায় করতে পারে না। সেই মানুষ উসমানী, যিনি কখনো অন্যায় কোনো কিছু সহ্য করতে পারেননি, নিতে চেষ্টাই করেননি। উনি সবসময় রাজনৈতিক প্রক্রিয়া, নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্যে জীবন করেছেন এবং উনি প্রমাণ করেছেন। তো আমরা ৭৫ সাল পরে ৭৮ সাল নির্বাচন আসলো। আমি খুব শর্ট করে কথা বলছি। ৭৮ সাল সেদিন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক উসমানী সাহেব জেনারেল জিয়া সাহেবের বিপক্ষে প্রেসিডেন্ট সেখানে প্রতীকে ছিলেন নৌকা। এই নৌকা এবং মুজিব, জাতীয় জনক বঙ্গবন্ধু মুজিব, এই ৭৫ থেকে মুখে আনা, হৃদয়ে মনে হয় উচ্চারণ করার সুযোগ ছিল না। কিন্তু উসমানী সাহেবের বদৌলতে এই নৌকার পুনর্জন্ম ঘটল ৭৮ সালে। আমরা ছোট ছিলাম, কিন্তু তখনও গ্রাম থেকে গ্রাম, থানা থেকে থানায় কিছু কিছু বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিল কাছ থেকে। তো এই ৭৮ সালে এই আজকের যে আওয়ামী লীগ, পুনর্জন্ম ঘটল উসমানী সাহেবের মাধ্যমে। এর পরবর্তীতে আরেকটু ৭৯ নির্বাচনে, সংসদীয় নির্বাচনে প্রত্যেক দল, আমরা রাবার স্টাম্পে সংসদে আমরা কেউ যোগ দিব না, আমরা জয়েন করবো না সেই নির্বাচনে। এক এক করে সবাই সেই কথা, তারপরে কথা রাখলো না। কথা রাখলেন শুধু উসমানী সাহেব। উনি বলছিলেন যে আমি যাব না। এতে একটা ক্ষতি হয়ে গেল। ক্ষতি হয়ে গেল কি, উনি যদি এই একটা কথা জীবনে অন্তত পক্ষে কথা মিথ্যা না সরে আসছেন, তাহলে হয়তো কি ৭৯ নির্বাচনে উনার পার্টি সিট পেত, এটা আমার বিশ্বাস। ৭০, ৮০, ৯০, ১০০টা সিট পেত। এতে হয়তো কি সেখানে মানুষের রাজনীতি করার ভালো মানুষ ক্যাবিনেটে আসতো, ভালো সার্ভিস বাংলার মানুষ পেত, ভালো সংসদ হতো। কিন্তু দুর্ভাগ্য হলো এই জায়গায় আমাদের আবার উনি না আসার কারণে আবার তাদের মতো সেই মিথ্যাবাদীরা, যারা কথা দিয়ে কথা রাখে নাই, তারা আবার এই সংসদে গেল এবং সেখান থেকেই আস্তে 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 আজকের রাজনীতি সেটা এই অবস্থানে চলে আসলো। এই সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮১ সালে বাংলাদেশে আসলেন। এই সমসাময়িক কিন্তু বাকশাল নামে জনাব আব্দুর রাজ্জাক সাহেব একটা 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 পন্থা একটা লাইনে বাকশাল করবেন। আর আদার হ্যান্ড আরেকজন ছিলেন, নামটা আমার খেয়াল নাই এই মুহূর্তে। তো যাই হোক,
আমরা মনে করলাম যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের হোক সেটা অন্য বিষয়। কিন্তু শেখ হাসিনা আসবেন, আইসা আব্দুর রাজ্জাক সাহেবের বাকশালে যোগ দিবেন। আমার ধারণা ছিল। কারণ শেষ চিন্তা। আবার বলছি, খারাপ বলা সেটা অন্য বিষয়। কিন্তু বঙ্গবন্ধুর শেষ চিন্তা ছিল বাকশাল। শেখ হাসিনা যেদিন বাকশালে জয়েন করলেন না, জয়েন করলেন সম্ভবত, আমি যদি না করে থাকি, মিজান চৌধুরী সাহেবের, আমি এখানে পরিষ্কার না, অন্য একটা গ্রুপে, সেই গ্রুপে উনি এসে জয়েন করলেন। তাতে কি দাঁড়ালো? মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক যে কথাটা বলেছিলেন সেই ৭৫ সালে, সংসদীয় গণতন্ত্র পদ্ধতিতে দেশ চলবে, এই শেখ হাসিনা জয়েন করলেন। তাহলে প্রমাণিত দুইটা জায়গায় আসতে হবে। 78 এর নির্বাচন যে ওয়াদার মধ্যে হয়েছিল সেটা ছিল বাকশাল বিরোধিতা, বাকশালের বিপক্ষে ছিল কথাটা এখানে। এবং এরপরে শেখ হাসিনা যখন এসে যোগ দিলেন, আরেকটা বিষয় হলো যে উসমানী সাহেব সঠিক ছিলেন। এরপরে আবার আসেন ৯০ পর্যন্ত আমরা সেই সংসদীয় গণতন্ত্রের জন্য আমরা আপোষহীন লড়াই করে আমাদের ছিল সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করব। ৯০ সালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হলো। সেখানেও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক উসমানীর রাজনৈতিক চিন্তা চেতনা বাক হলো। এখন কেন জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে না? এটা হবে না। কি কারণটা হচ্ছে এই, যদি উনাকে রাষ্ট্রীয় পালন করতে হয়, তাহলে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তাহলে কি হবে? এটা বলতেই হবে যে উনি বাকশালের বিরোধিতা করেছেন। উসমানী সাহেব বাকশালের বিরোধিতা করেছিলেন, সুতরাং এই প্রসঙ্গটা আসলেই এই কথাটা আওয়ামী লীগের বাইরে হয়ে যায়। আবার জিয়াউর রহমান সাহেবের দলে যদি ক্ষমতায় আসে, সেটাও করবে না। তার কারণটা এই যে উনি সেই মার্শাল সরকারকে সরকারের বিরোধিতা করেছিলেন। আর ন্যায় কথাটা সবসময় পক্ষে, এতে তার ব্যক্তি জীবনে কি হলো না হলো কিছু কখনো চিন্তা করেননি। সংসদের সংসদ গণতন্ত্র যদি পরিচ্ছন্নভাবে প্রতিষ্ঠা না পায়, ততক্ষণ পর্যন্ত উসমানী সাহেবের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালন হবে বলে আমার মনে হয় না, হওয়ার কথাও না। কারণ প্রত্যেকে চায় যার যার নেতাকে বড় দেখতে, এবং আমরা অন্ধ, যেটা হক সাহেব বলছেন মূর্খ, এই মূর্খরা, এই অন্ধরা সবসময় তারা হবে নেতা বিশ্বাস, নেতার কথা মানে। কিন্তু এটা যতক্ষণ এই অন্ধভাবে নেতা বা নেত্রীকে মানবে, ততক্ষণ দেশ থেকে দেশে ভালো মানুষের ভালো হবে না। আমরা যে যাই করি না কেন, অন্ততপক্ষে রাজনীতির কারোর ক্ষেত্রে যেখানে আমরা স্বচ্ছ মানুষকে না দিয়ে যদি আনতে পারি, তাহলে দেশ এবং অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা গণতন্ত্র, আজকে যে গণতন্ত্রের যে রূপ আমরা যেটা দেখছি, আজকে আমি ওই রাজনীতি যাচ্ছি না এখন। আজকে যে দেশে যে গণতন্ত্রের রূপ, সেটা কিন্তু মূলত জাতির জনক বঙ্গবন্ধু মুজিব যেরকম বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে মহানায়ক, কিন্তু এই আজকের এই অবস্থার ক্ষেত্রেও কিন্তু আমি সমভাবে উনাকে সেই দায়ী করব। তিনি যদি সেই বাকশালের ইতিহাস অন্যরকম হতো, ইতিহাস বাংলার মানুষ তাদের খেয়ে পরে সম্মানের সাথে, বিশেষ করে সম্মানের সাথে বেঁচে থাকতে পারতো। আজকে তার সম্মান বলতে কিছু নাই। আগে আমরা যারা রাজনীতি করতো তাদের কথা শুনলেই মনের ভিতরে একটা শ্রদ্ধাবোধ চলে আসতো। আজ সেটা হয় না। কারণ কি? কালকে দেখলাম, কালকে একটা সমাজের কোন স্তরেই না, সে আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা তার ঘরে থাকে। কেমন রাজনীতি? এই রাজনীতি বন্ধে যদি করতে হয়, আমাদের আসতে হবে উসমানী সাহেবের মতো মানুষের যে বক্তব্য, যে চিন্তা, যে চেতনা, সেই চিন্তা এবং চিন্তা চেতনার লাইনে এসে আমরা, এটা কেউ ঠিক করে দিবে না। আমরা যদি ঠিক না হই, তাহলে
আকাশ থেকে কোনো কিছু আসবে না এইভাবে। কারণ আমি যেরকম আমার আমার ভবিষ্যৎ সেরকমই গড়ে। আমি বলতে চাই আজকে এখানে যান্ত্রিক ত্রুটি এবং আমারও শারীরিক কিছু ত্রুটি সব মিলে খুব বেশি কথা বলতে পারছি না। আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক উসমানী সাহেবকে। তার আত্মার মাগফিরাত কামনা করছি। আর আমি এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ জনাব ইয়ামিন চৌধুরীকে। আপনি মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের আজকের প্রধান আলোচক জনাব কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক সাহেবের কাছে। জনাব আব্দুল হক সাহেব, আপনার মাইকটি আনমিউট করে আপনি আমাদের আলোচনায় চলে আসুন। ওকে, শোনা যায় আমার কথা? জি, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ফাইন, আলহামদুলিল্লাহ। আর কতক্ষণ বলতে পারবো এটা বলেন, তাহলে আমি ওইভাবে 10-15 মিনিটের মতো আমরা করতে ওকে। পারবো। আরো বেশি বড় হলে অসুবিধা আবার নেই। লোক শুনবে না। জি, আর এই এটাই। অনুষ্ঠানের শুরুতে আরেকটা, আমি আমার কথা বলার শুরুতে আরেকটা জিনিস বলি। আরেকটা দিন একটা সময় করেন আপনারা মানুষকে জানানোর জন্য, জেনারেল ইশফাকুল মজিদ, উনিও কিন্তু সিলেটি ছিলেন। তাকে কিন্তু আপনারা মাইনাস করে দিয়েছেন, আপনারা সিলেটিরা। হ্যাঁ, এই উনি মাসেই কিন্তু, করে ফেলবে আরেকটা। হ্যাঁ, আগামী সপ্তাহে। এই আগামী সমস্ত সপ্তাহে। ব্যক্তিত্বদেরকে যতদিন তুলে ধরবেন, যতদিন না তুলে ধরবেন ততদিন পর্যন্ত এই দেশের মানুষ জানবেও না, জানার চেষ্টাও করবে না। আর এক শ্রেণীর লোকই আছে তারা এগুলো যাতে না জানতে পারে সেই ব্যবস্থা করে নেবে। হ্যাঁ, হাওয়ার ইনশাআল্লাহ। আগামী সপ্তাহেই করে ফেলবো। ইনশাআল্লাহ এটা করেন। আমার মনে হয় খুব ভালো হবে এটার জন্য। আমি প্রথমেই বলছি যে সিলেট খুব ব্লেসড একটা জায়গা। আমার প্রিয়, অত্যন্ত প্রিয় জায়গা। এবং আমি এখানে ৩.৫ বছর চাকরি করেছি জালালাবাদ ক্যান্টনমেন্টে। আমার কাছে খুব ভালো লাগতো। সিলেটের মানুষগুলো খুব ভালো। তারা তারা সহজ সরল, কিন্তু কিছু দুষ্কৃতিকারী হয়ে গেছে তারা স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন সময় ঘুরে দাঁড়ায়। দেখুন, আজকে এমন একটা দিন, ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাস আসলে ২ গণির কথা বাঙালিরা যদি মনে না করে, এই বাঙালিরা হবে চির অকৃতজ্ঞ একটা জাতি। ২ গণি কে? শুধু জেনারেল আতাউল গনি উসমানী নয়, নাকি আরেকজন গনি আছেন। উনি কিন্তু কোনো অংশে কম না। উনি সৃষ্টিকারী। সেটা হলো কে? মেজর মোহাম্মদ আব্দুল গনি। মেজর মোহাম্মদ আব্দুল গনি। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার লোক, যিনি এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা যাকে বলা হয়, ক্যাপ্টেন অবস্থায় উনি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে যে বাঙালিদের জন্য বৃহত্তম জনগোষ্ঠী, এই পাক ভারতে বাঙালিরা ছিল কিন্তু তাদের কোনো রেজিমেন্ট ছিল না। পাঞ্জাবি রেজিমেন্ট ছিল, বেলুচ রেজিমেন্ট ছিল, গোর্খা রেজিমেন্ট ছিল। সেই সেই সমস্ত জাতীয় সংখ্যায় বাঙালিদের অর্ধেকও না। তারপর তাদের নামে রেজিমেন্ট ছিল। কিন্তু বাঙালিরা এত বৃহত্তর একটা জাতি এবং বৃহত্তম একটা প্রদেশ ছিল সেই সময়ে বাংলা। সেই একদিকে আসামের শেষ প্রান্ত, আবার এইদিকে আপনি ধরেন একদম কলকাতা, পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত। এটা বিশাল একটা দেশ। সেই এত বড় একটা জাতির জন্য কোনো বেঙ্গল রেজিমেন্ট ছিল না। এই বেঙ্গল রেজিমেন্ট তৈরি করেছিলেন, যদিও উনি ক্যাপ্টেন ছিলেন, কিন্তু ওনার ইমানের তেয়াগ ছিল এত বেশি, বুঝতে পারছেন? লাইট কিন্তু ছোট হলেও যদি সেটা এলইডি লাইট হয়, আলো অনেক বেশি। হ্যাঁ, হ্যাজাকের চেয়ে অনেক বেশি। তো ওনার স্পিরিট ছিল। সেই মেজর গনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তৈরি করেছিলেন এবং সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ব্যবহার করেছেন আরেক গনি, তিনি হলেন আতাউল গনি। আব্দুল গনি তৈরি করেছেন এবং এই তৈরির সাথে অবশ্যই সহযোগিতা ছিল জেনারেল ওসমানীর, মানে আতাউল গনি ওসমানীর। এই ২ গণিরই বিখ্যাত দিন হলো এই ফেব্রুয়ারি মাস। এই ঘটনাটা আপনার ভাষার উপরে, বাংলা ভাষা আন্দোলনের উপরে অনুষ্ঠান করেছেন, অথচ জানেন না হয়তো। আমি এটা শেয়ার দিয়েছি এই পত্রিকায়। এই আমি বাংলাদেশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠা ও ভাষা আন্দোলন একটা আর্টিকেল যুগান্তর পত্রিকা এবং নয়াদিগন্ত পত্রিকায় উপসম্পাদক হিসেবে 15 তারিখে প্রকাশিত হয়েছে। আপনারা যারা পড়তে চান এই লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা ওই ২টা পত্রিকা খুঁজলেই পেয়ে যাবেন।
তো যাই হোক, এই 15ই ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল কিন্তু ছিল, আমি বলি যে, বাংলাদেশ সেনাবাহিনীর জন্মদিন। কেননা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল এই দিনে। যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না হতো, বাংলাদেশ সেনাবাহিনী হতো না। কেউ করতো না। কেউ করতো না। কেন বাঙালিদেরকে সবাই ভারতের কেউ পছন্দ করতো না। হ্যাঁ? আর করলে তো অনেক আগেই হইতো। তো যাই হোক, এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আজকে খুব দুঃখজনক ব্যাপার হলো, এত বড় একটা দিন, গতকালও এই সেনাবাহিনীর উপরে কোনো অনুষ্ঠান হয় নাই। ইভেন আমি আজকে একটা, আমার লেখায় একজন একটা কমেন্ট করেছেন। এক খুব বিজ্ঞ সিভিলিয়ান কমেন্ট করেছেন আমার ওই ভাষা আন্দোলনের লেখার উপরে। কমেন্টটা আমি একটু পড়ি, তাহলে আপনারা বুঝবেন। যেহেতু লন্ডনী লোক, আপনারা সবাই ইংরেজি বুঝেন। উনি ইংরেজিতেই কমেন্টটা করেছেন লিঙ্কেড ইনে। নো ওয়ান রিমেম্বার্স দেয়ার হার্ড ওয়ার্ক, মানে আর্মির কথা বলছে। নো ওয়ান রিমেম্বার্স দেয়ার হার্ড ওয়ার্ক এন্ড স্যাক্রিফাইস, নট ইভেন বাংলাদেশ আর্মি। এবং বাংলাদেশ আর্মিকে এখানে ধরেছে যে কেউ তো করে না এই স্যাক্রিফাইস। সেনাবাহিনী যে স্যাক্রিফাইস করেছে, ত্যাগ তিতিক্ষা দেখিয়েছে, এইটা তো কেউ করে না, এমনকি বাংলাদেশ সেনাবাহিনীও করে না। এটা ঠিক বলেছে। এভরিওয়ান ইজ shamelessly বিজি উইথ, আমি আর বাকিটুক পড়বো না, পড়লে অনেকেই হয়তো পছন্দ করবেন না। বাকি আমি ডট 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 করে দিয়ে দিলাম। বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু আমি যতদিন ছিলাম ২৭ বছরে, জেনারেল ওসমানী সম্বন্ধে কোনো স্টাডি পিরিয়ড হয় নাই। জেনারেল জিয়া সম্বন্ধে হয় নাই। বঙ্গবন্ধু সম্পর্কে হয় নাই। ইভেন এখনো এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সেনাবাহিনীতে হয় বলে আমার জানা নাই। যদিও আমি আর্মিতে এখন নাই, রিটায়ার্ড। বাট খবর-টবর তো জানি। এই সম্বন্ধে আলোচনা, ভাষা আন্দোলন যে আর্মি শুরু করেছে 15ই ফেব্রুয়ারি 1948 সালে, আর্মির আগে দাবি দেওয়া ছিল, কিন্তু আন্দোলন কেউ করতে পারে নাই। একমাত্র মেজর গনি এবং তোহাম্মেল, মেজর তোহাম্মেল, মেজর ছিলেন তোহাম্মেল হোসেন। হ্যাঁ? তো ওই তোহাম্মেল হোসেন প্রতিবাদ করেছেন ১ম এ, এবং ওইটার পরে করেছেন ক্যাপ্টেন গনি। তখন গনি সাহেব ছিলেন ক্যাপ্টেন। এবং আইয়ুব খানের মতো লোকের সামনে আইয়ুব খানের নির্দেশকে লঙ্ঘন করেছেন, যেটা কোর্ট মার্শাল অফেন্স। কিন্তু সেটাই ২ অফিসার করেছিল, কিন্তু এই দুঃসাহস তাদের ছিল। এই অবদান সম্পর্কে জাতি অবগত নয়। কেননা তারা মিলিটারির লোক, অ্যালার্জি আছে, এবং তাদের বন্ধু ভারত তাদেরকে কখনো এটা করতেও দিবে না। কেননা আর্মির গৌরব যদি উজ্জ্বল হয়, তাদের গৌরবটা ম্লান হয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস, স্বাধীনতা যুদ্ধে যদি উপরে তুলে ধরা হয়, ভারতের ওই ৩ দিনের ৪ দিনের যুদ্ধের ইতিহাস কেউ পড়বে না, ম্লান হয়ে যাবে। আবার এই দেশে ইসলামী মূল্যবোধ যতদিন শক্তিশালী থাকবে কিংবা হবে, মানুষ, ইসলামী মূল্যবোধের মানুষ কখনো ভারতের আধিপত্য অন্তত মেনে নেয় না। কেননা ভারত আমাদের বন্ধু দেশ। ভারত বন্ধু দেশ হিসেবেই থাকবে, প্রভু হিসাবে নয়। বন্ধু হিসাবে থাকতেই ইসলামী চিন্তাবিদরা তারা পছন্দ করেন, প্রভুত্ব তারা মানেন না। এই কারণে মিলিটারি এবং আর্মির বিরুদ্ধে ভারতের যেমন একটা অ্যালার্জি আছে, ঠিক ভারতপন্থী লোকদেরও বাংলাদেশে একই অ্যালার্জি। তারা গায়িকা, ইন্ডিয়ার গায়িকাদেরকে পছন্দ করবে, নায়িকাদের পছন্দ করবে, অশ্লীল নাটক, অশ্লীল সিনেমা, অশ্লীল যত কিছু, সবকিছু পছন্দ করবে যেটা ইসলামী মূল্যবোধের বিরোধী। কিন্তু তারা ইসলামী আদর্শকে তারা পছন্দ করবে না, এবং ইসলামী চিন্তাবিদদেরকে পছন্দ করবে না। জেনারেল ওসমানীর মতো বীর, বঙ্গবীর, জানতেন ব্যাপার না। ওসমানীর মতো একজন প্রাণ পুরুষ আর দ্বিতীয়বার বাংলাদেশে জন্মগ্রহণ করবে কিনা আমার সন্দেহ আছে। এইরকম সত্যবাদী ন্যায়নিষ্ঠ মানুষ কখনো আল্লাহ হয়তো আমাদেরকে দিতে পারেন। উনি ইচ্ছা করলে সেটা হবে আমাদের সৌভাগ্য। যাই হোক, সেই প্রয়োজনে উনি হয়েছিলেন। এখন আসুন, জেনারেল ওসমানী, আজকে তার সম্বন্ধে কোনো অনুষ্ঠান কোথাও বড় ধরনের হয়েছে কিনা আমার জানা নাই। আমাদের রাওয়াতে একটা আসরের পরে একটা দোয়া হয়েছে মাত্র। তার জীবনী নিয়ে, তার কর্মজীবন সম্পর্কে কোনো আলোচনা কোথাও হয়েছে বলে আমার জানা নাই। কেননা আমি ওসমানীকে নিয়ে এত চর্চা করেছি, এত বেশি প্রচার করেছি, আমার জানার কথা ছিল যদি কোনো কিছু হতো, কিন্তু আমি জানা নাই। এই মহান পুরুষকে আমরা হারিয়ে ফেলতে যাচ্ছি। এখন ধরুন, কেন হারাতে যাচ্ছি? আপনার কাছে ১ লক্ষ টাকা আছে,
অথবা ধরে নেন একটা বিল্ডিং করবেন বিশাল সুউচ্চ, আমি শেষ করে দিচ্ছি, এখনই শেষ করে দিচ্ছি। কেন ওসমানীকে আমরা স্মরণ করতে পারি না? আর্মিকে কেন আমরা স্মরণ করি না? আর্মির প্রতি কেন কৃতজ্ঞতাবোধ নাই? কারণ হলো আপনি একটা বিল্ডিং এ যদি তৈরি করতে যান, প্রথমে একজন আর্কিটেক্ট লাগে। আর্কিটেক্টের সাথে ইঞ্জিনিয়ার লাগে। অসংখ্য লোক একটা বিল্ডিং তৈরিতে জড়িত। এখন উনাকে এই একটা বিল্ডিং এ তৈরি করতে যারা কারণ ১ কোটি টাকার কথার কথা বলছি আরকি। এখন ১ কোটি টাকা আপনি একজনকেই দিয়ে দিলেন বাজেটের। একজনকেই দিয়ে দিলেন। দরকার আর্কিটেক্টকে দিয়ে দিলেন। আর বাকিদের জন্য কোন টাকাই রাখলেন না। তাহলে কি সেই বিল্ডিংটা টিকে থাকবে? কিংবা বিল্ডিংটা হবে? কখনো হবে না। কিংবা আপনি ক্রেডিট দিলেন এক আর্কিটেক্টকেই। আর বাকি ইঞ্জিনিয়ার যারা তৈরি করেছে, ডিজাইন করেছে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং প্ল্যান করেছে, তাদেরকে কোনো কিছুই দিলেন না। ১% ও দিলেন না। এখন আমরা সবাই ১০০% একজন ব্যক্তিকে তো দিয়ে দেই, তাহলে বাকিদের জন্য কিছু অবশিষ্ট থাকে না। আমাদের দেশেও তাই হয়েছে। আমরা আমরা সত্যিকার অর্থেই আজকে আমরা অনেক দূরে চলে গেছি। সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করতে জানি না। যারা ক্রেডিট পাওয়ার যোগ্য তাদেরকে ক্রেডিট দিতেই না। কেন ওসমানীর নামে একটা ক্যান্টনমেন্ট হতে পারে না? বলেন তো আপনি আমাকে। ওসমানীর কি কমান্ডার ইন চিফ হিসেবে, মুক্তিযুদ্ধের কমান্ডার ইন চিফ হিসেবে উনার নামে কি একটা ক্যান্টনমেন্ট হওয়ার যোগ্যতা নাই? হ্যাঁ? কত অজানা অচেনা লোকের নামও তো হয়ে গেছে। কিন্তু জেনারেল ওসমানীর নামে একটা ক্যান্টনমেন্ট তৈরি করা হয় নাই। জেনারেল ওসমানীকে ফিল্ড মার্শাল দিলে কি বাংলাদেশের ক্ষতি হয়ে যাবে? বাংলাদেশের কোনো টাকা লাগবে? এটা কি কয়েক কোটি, হাজার কোটি চুরি করার টাকা চুরি করতে পারবে? কিন্তু জেনারেল ওসমানীকে একটা উপাধি দিতে যে ফিল্ড মার্শাল, যেমন মানেকশাকে ফিল্ড মার্শাল দিয়ে দিছে। মানেকশা কিন্তু যুদ্ধ করেন নাই। মানেকশা ছিলেন সেনাপ্রধান তখন ইন্ডিয়ান আর্মির যখন যুদ্ধটা হয়। এই ৫ দিনের ৬ দিনের যুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করে উনি কিন্তু ফিল্ড মার্শাল পেয়েছিলেন। ইন্দিরা গান্ধী তাকে ফিল্ড মার্শাল দিয়েছেন। আর জেনারেল ওসমানী যুদ্ধ করে ফিল্ড মার্শাল উপাধি পায় নাই। এই উপাধিটা পায় না। আমরা কত হীনমন্য একটা জাতি চিন্তা করেন। এইটুক আমাদের সেই আমাদের কলিজা বড় হয় না। তো আমি শেষ করে দিচ্ছি ভাই। আমি শুধু এতটুকু বলবো, আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দেই। সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে হয়তো এটা খুব কাজে দিবে। জেনারেল, জেনারেল কিন্তু অনেকেই হয়। জেনারেল অনেকেই হয়। কিন্তু সবাই নেতা হতে পারেন না। সামরিক অফিসার অনেকেই হয়, সামরিক নেতা হতে পারেন না। আমি একটা কথা খুব জোর দিয়ে বলি, সেটা হলো এই, সামরিক বাহিনীতে অনেকেই জেনারেল হন বা করা হয়। কিন্তু সকল জেনারেলই সামরিক লিডার বা নেতা হতে পারেন না। কিংবা হবার যোগ্যতাও তাদের নেই। যাদের মধ্যে কেউ এই যারা নেতা জেনারেল হন তাদের মধ্যে কেউ শোভাবর্ধন বা নিজস্ব স্বার্থ হাসিল ছাড়া দেশ, জাতি ও নিজস্ব বাহিনীর কোনোই কাজে আসেন না। নিজস্ব বাহিনীর জেনারেলগণ যদি সম্ভাব্য প্রতিপক্ষ বাহিনীর জেনারেলদের তুলনায় বাস্তববাদী, প্রাজ্ঞ, বিজ্ঞ, দুঃসাহসী, জাতীয়তাবোধ সম্পন্ন, নিখাদ দেশপ্রেমিক, প্র্যাগমেটিক, দূরদর্শী, কৌশলী, তেজস্বী, স্পিরিটেড, যুদ্ধ ও সৈন্য পরিচালনার সুদক্ষ সমরবিদ, স্ট্র্যাটেজিস্ট এবং সর্বোপরি মহান আল্লাহ রাব্বুল আলামিন ও সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রচন্ড আস্থাশীল না হন, তাহলে সে সকল জেনারেলগণ শুধু নিজেরও সামরিক বাহিনীর শোভাবর্ধনই করে থাকেন। ক্রান্তি লগ্নে তাদের দিয়ে দেশের কোনো উপকার হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের উপর কখনো নির্ভর করা যাবে না। কেননা যেকোনো দেশের সামরিক বাহিনীতে জেনারেলগণই হলেন দেশের নিরাপত্তা নীতি প্রণয়ন ও প্রয়োগ ও যুদ্ধ পরিচালনা করে থাকেন। এমন সফল জেনারেল যুগে যুগে দেশে দেশে ও বিভিন্ন জাতিতে অনেক ছিলেন বলেই সে সকল দেশ ও জাতি বিশ্বের মাঝে মাথা উঁচু করে সম্মান ও গৌরবের সাথে টিকে আছে। সেই জেনারেলদের নাম নিলাম না, এবং বাংলাদেশে সেই জেনারেল ছিলেন আমাদের জেনারেল আতাউল গনি ওসমানী। আমি আজকে তার এই মৃত্যুবার্ষিকীতে ৪৮তম মৃত্যুবার্ষিকীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের সকলকে অনুরোধ করব যে এই মহান নেতার জন্য
যিনি মৃত্যুর পরেও তার সমস্ত কিছু বিলিয়ে দিয়ে গেছেন এই দেশের জন্য, যার ১ পয়সার সম্পত্তি উনি নিজে ভোগ করে যান নাই, অতি সাধারণ জীবনযাপন করে গেছেন। সেই মহান নেতার জন্য চলুন আমরা ১৭ কোটি বাঙালি আমরা যাতে তার জন্য দোয়া করি, তার আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের উচ্চ স্থানে তাকে সম্মানিত করুন। আমিন, আমিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আব্দুল হক সাহেব, আপনি সুন্দর করে এই মহাসাগর যার জীবনী মানে এই ছোট্ট পরিসরে আলোচনা করে শেষ করা যাবে না। তারপরে আপনি যথার্থ বলেছেন, যথার্থ আহ, মূল বিষয় আপনি হাইলাইট করার চেষ্টা করেছেন। আমাদের ইয়ামিন চৌধুরী সাহেব, আপনি সমাপনী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুই এক কথা বলে আমরা অনুষ্ঠান শেষ করব। জনাব ইয়ামিন চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন? ইয়ামিন চৌধুরী, যান্ত্রিক ত্রুটি, আমি আসলে খুব আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার পারছি না। বিদায়ী শেষ কথা। কথা বলতে এটাই, যে জাতি তার গুণীদেরকে কদর করতে না পারে সেখানে গুণীর জন্ম হয় না। এমন একজন যার সম্বন্ধে তিলক পরিমাণ কোনো বলার কেউ জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়েছেন এই দেশটার জন্য, এই জাতির জন্য। কখনো কোনোদিনই উনি ওই সব চিন্তাই করেন নাই। যারা রাজনীতি করেছেন, রেসপেক্ট, তারা অনেকেই, প্রায় সবাই সম্পদ, ঢাকা শহরে যাদের বাড়িঘর ছিল না তারা বাড়িঘরও করেছেন, সবই করেছেন। কিন্তু পক্ষান্তরে উসমানী সাহেব উনার বাড়িঘর যা ছিল পাওয়া, উনার সবই দিয়ে গেছেন মানবতার জন্য, মানুষের জন্য। কিছুই উনার নিজের জন্য করেননি। ইভেন কি আমার প্রশ্ন করার, বলেন তো উসমানী সাহেব বিয়ে করেননি কেন? তো উনার ফুফু আমাকে উত্তর দিয়েছিলেন, অলি আল্লাহ মানুষ অনেক বিষয় আমরা জানি না। আমাকে এইভাবে বলছিলেন। উনার আপন ফুফুকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে উনি কেন বিয়ে করলেন না, কিন্তু উনার ফুফু উত্তর দিয়েছিলেন, অলি আল্লাহ মানুষ। উসমানী সাহেব একজন অলি আল্লাহ মানুষ ছিলেন। প্রত্যেক জীবন যৌবন জাগে বলছিলাম, এমন কোনো কিছু নাই যেখানে কোনো সন্দেহের, উনি নিবেদিত, উনি যা বলতেন, যা বুঝতেন তাই করতেন। ধন্যবাদ, কি যায় আসে? ধন্যবাদ, ধন্যবাদ জনাব, রবীন্দ্রনাথের একটা ধন্যবাদ, কথা আছে, গান আছে। ধন্যবাদ জনাব ইয়ামিন চৌধুরী, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সবাইকে আমি জি ধন্যবাদ জানাচ্ছি। জনাবে আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, এই জন্য আমরা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা গণতন্ত্রের প্রতি আজীবন শ্রদ্ধাশীল বিশিষ্ট রাজনীতিবিদ, জাতির পথ প্রদর্শক, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানীর আজকে ৩৮তম মৃত্যুবার্ষিকী। উনি ১৯৮৪ সালের ১৬ই ফেব্রুয়ারি আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর এখানে এখানে সেন্ট পল হাসপাতালে মৃত্যুবরণ করেছিলেন এই যুক্তরাজ্যের। এবং যুক্তরাজ্যের সরকার, তখনকার সরকার, উসমানীর মরদেহ বাংলাদেশের পাঠানোর সময় ব্রিটিশ সেনাবাহিনী রাজকীয় সম্মানে হিথ্রো বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেয়। উসমানীর স্মৃতি রক্ষার্থে ৪ মার্চ ১৯৮৭ সালে বাংলাদেশের সরকার নূর মঞ্জিলকে সিলেট ট্রাস্টের সাথে
চুক্তিবদ্ধ হয়ে নূর মঞ্জিলকে, তার যে বাসস্থান ছিল সিলেটে, সেই নূর মঞ্জিলকে উসমানী জাদুঘর হিসাবে রূপান্তরিত করা হয়। তারপর রয়েছে ঢাকায় উসমানী মিলনায়তন, উসমানী উদ্যান, সিলেট উসমানী মেডিকেল কলেজ ও উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এর সাথে যুক্ত হচ্ছে আমাদের দাবি যে কোনো সেনানিবাসের নামকরণ যাতে উসমানীর নামে করা হয় এবং এই ব্যক্তির যে ইতিহাস, এই ব্যক্তির যে জীবনী, আমরা যে বাংলাদেশের যে ইতিহাস রয়েছে, স্বাধীনতার যুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসে যাতে তার নাম সংযুক্ত করা হয়। আপনাদের প্রত্যেককে আপনাদের কন্ট্রিবিউশনের জন্য ধন্যবাদ। ধন্যবাদ জনাব অবসরপ্রাপ্ত কর্নেল জনাব মোহাম্মদ হক সাহেব এবং অসুস্থ অবস্থায় আমাদের আমেরিকা থেকে ইয়ামিন চৌধুরী যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে এবং দর্শক শ্রোতা আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের সাথে থাকার জন্য এবং এই ভিডিওটা শেয়ার করার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।